আসসালামু আলাইকুম। আজকের গল্পটি চায়নার এমন একটা রিচুয়ালকে ঘিরে, যার মাধ্যমে দুজন জীবিত মানুষের নয় বরং বিয়ে দেওয়া হয় দুজন মৃত মানুষকে। সেলিমের বিয়ের কয়েকদিন আগেই তার আন্টি মারা যায়, ফলে তাকে ফিরে আসতে হয় ছোটবেলার বাড়িতে, যেখানে তার এবং তার হবু বউয়ের জন্য অপেক্ষা করছিল এক ভয়ানক রহস্য। কি এই রহস্য? কি কারণে সেলিম চাইলেও এই বাড়ি ছেড়ে যেতে পারছে না? কেনই বা তাদের এই ভয়ানক রিচুয়ালের অংশ হতে হবে? জানতে হলে দেখতে হবে আজকের এই গল্পটি, যা ইন্দোনেশিয়ান হলেও কিছুটা চাইনিজ কালচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাই চলুন কোনো রকম স্পয়লার না দিয়ে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা 1943 সালে ইন্দোনেশিয়ার দৃশ্য দেখতে পাই, যেখানে একটা মেয়ে বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিল। মেয়েটির নাম ছিল মিনা। মিনার মা এখানে তার চুল আশ্রয় দিচ্ছিল এবং তাকে সুন্দর সুন্দর দোয়া করছিল, যাতে করে তার নতুন জীবনটা খুব সুন্দরভাবে কাটে। পরদিন সকালে আমরা মিনার হবু হাজবেন্ড ভানুকেও দেখতে পাই, যার হাতে হাত রেখে বিয়ের উদ্দেশ্যে মিনা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। বৌদ্ধ ধর্ম মোতাবেক তাদের বিয়ে হতে চলেছিল। তবে হঠাৎই তখন তাদের বাড়িতে কেউ যেন প্রবেশ করে। আওয়াজ শুনে পিছে ঘুরে তাকায় মিনা। দৃশ্য পরিবর্তিত হয় এবং চলে আসে বর্তমান সময়ে, যখন আমরা তাসিয়া নামক একজন মেয়েকে দেখতে পাই। সে বিয়ের সাজে রেডি হয়েছিল। মূলত আজ তার এনগেজমেন্ট তার ভালোবাসার মানুষ সেলিমের সাথে। এ কারণেই তাকে প্রস্তুত করছিল তার বেস্ট ফ্রেন্ড আলী। সেই সাথে তার আরেকজন ক্লোজ বন্ধু, যার নাম ছিল ফেব্রি, সে তাদের ছবি তুলছিল। ফেব্রির উপরই দায়িত্ব ছিল পুরো বিয়ের ফটোগ্রাফি করা। এরই মাঝে সেখানে সেলিম চলে আসে, অর্থাৎ তাসিয়ার হবু হাজবেন্ড। সে তাসিয়াকে তার সৌন্দর্যের জন্য প্রশংসা করছিল, যে জিনিসটা দেখে ফেব্রির একদমই ভালো লাগে না। আমরা তার চোখ মুখ দেখেই বুঝতে পারি যে সে তাসিয়াকে পছন্দ করত। এখন একে একে এঙ্গেজমেন্টের সব প্রোগ্রাম শুরু হয়ে যায়। এক পর্যায়ে সেলিম একটা স্পিচ দেয়। সে তাসিয়াকে ধন্যবাদ জানায় তার জীবনটিকে সুন্দর করে তোলার জন্য। সে তাকে অনেক বেশি ভালোবাসে। সে বিশেষ করে তার নিজের অ্যাডপ্টেড প্যারেন্টসকে ধন্যবাদ জানায়, কেননা তারা যদি তাকে অ্যাডপ্ট না করতো তাহলে হয়তো বা তার কখনো তাসিয়ার সাথে দেখাই হতো না। আমরা বুঝতে পারি সেলিম তাসিয়াকে প্রচন্ড ভালোবাসত। আর তার এই স্পিচ থেকে আমরা এটাও জানতে পারি ছোটবেলাতেই তার বাবা মা মারা গিয়েছিল, আর এরপরই তাকে দত্তক নিয়েছিল তার বর্তমান বাবা মা। স্পিচ শেষ করে তাসিয়ার কাছে আসে সেলিম। ওই সময় দূর থেকে তাদের ছবি তোলে ফেব্রি। এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করছিল। এরই মাঝে তাসিয়া আচমকা এত লোকের ভিড়ের মাঝে এক অদ্ভুত দেখতে বৃদ্ধা মহিলাকে দেখতে পায়, যে কিনা এক নজরে তার দিকে তাকিয়েছিল। পরক্ষণেই সে আবার গায়েব হয়ে যায়। তাসিয়া বুঝতে পারে না যে সে কি দেখেছে। তখনই দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা একটা বাড়ির দৃশ্য দেখতে পাই, যে বাড়ির ভেতরে ফুল দিয়ে কভার করা এক অদ্ভুত লাশ ছিল, যার মুখের ভেতর থেকে বেরিয়ে আসে একটা প্রজাপতি। দৃশ্য চলে যায় পরদিন। সেলিম এবং তাসিয়া একটি রেস্টুরেন্টে একসাথে খাবার খাচ্ছিল। ওই সময় তাসিয়া তার স্বপ্নের কথা, অর্থাৎ ওই বাড়ি, সেই সাথে সেখানে থাকা এক বৃদ্ধার কথা সেলিমকে বলে। তবে সেলিমের কাছে এটা শুধুমাত্র স্বপ্ন বলেই মনে হয়। এখানে সেলিম তার আন্টির কথা প্রথমবারের মতো তাসিয়ার সাথে শেয়ার করে। মূলত সেলিমের বাবা মা মারা গেলেও তার এক আন্টি ছিল, সেই মূলত সেলিমের বর্তমান বাবা মার হাতে সেলিমকে তুলে দিয়েছিল। এত বছরে তার সাথে কখনোই দেখা হয়নি সেলিমের। তবে অদ্ভুত ব্যাপার হলো, গতকাল অনুষ্ঠানের সময় তার কাছে আন্টির কল এসেছিল। যদিও অনুষ্ঠানে ডিস্টার্ব হবে বলে সেলিম তার কলটি রিসিভ করেনি। এই কথা বলতে বলতে সেলিম হাত ধোয়ার জন্য ওয়াশরুমে চলে যায়। সেখানে তার নাক থেকে ব্লিডিং হতে শুরু হয়, যেটা মুছতেই তার কাছে একটা কল আসে। কলটি করেছিল তার আন্টির গ্রাম থেকে। গ্রামের কন নামক একজন মাস্টার তাকে কল করে জানায় যে তার আন্টি গত রাতে মারা গিয়েছে। লোকটি এখানে সেলিমকে গ্রামের বাড়িতে আসতে বলছিল তার শেষক্রিয়ার জন্য। তবে সেলিম নেটওয়ার্ক খারাপ থাকার কারণে তার কথা শুনতে পায় না। ওই সময় তার ফোনে আবারও কল আসে। এবার তাকে কল করেছিল তার আন্টি।
যা দেখে সেলিম একটু সময়ের জন্য চমকে যায়। সে কলটি রিসিভ করে। ফোনের অপর প্রান্ত থেকে তার আন্টি তাকে বাড়িতে ফিরে যেতে বলে এবং পেছনের ঘরে গিয়ে আগের বাতি জ্বালাতে বলে। সেলিম এই কথায় মানে বুঝতে পারে না। এরই মাঝে ফোনের ভিতর থেকে চিৎকারের আওয়াজ শুনেছে। সেলিম বুঝতে পারছিল না যে কি হচ্ছে। সেই ওয়াশরুম থেকে বাইরে চলে আসতেই আমরা ওয়াশরুমের ভিতরে ওই বৃদ্ধাকে দেখতে পাই, যাকে এর আগেও তাদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে দেখেছিলাম। এখন সেলিম বাইরে এসে তাসিয়াকে তার আন্টির মারা যাওয়ার খবরটা জানায়। তাদের ধর্ম অনুসারে সেলিমকে অনেকদিন থেকে সেখানে ফুনারালের কাজ করতে হবে, তবে এটা তো তাদের প্রি ওয়েডিং ফটোশুটের টাইম ছিল, যে কারণে তাসিয়া বলে অন্য কাউকে দিয়ে ফুনারালটা করাতে। তবে সেলিম নিজেও এখানে উপস্থিত থাকতে চাইছিল, যেহেতু আন্টি বাদে তার রক্তের বলতে আর কেউই ছিল না। তাই তো সে ব্যাপারটা তাসিয়াকে বুঝিয়ে বলে। এভাবেই কথা বলতে বলতে তার নাক থেকে রক্ত বের হয়ে আসে, যা দেখে তাসিয়া তাকে বলে যে তার তো নাক থেকে রক্ত আসা অনেকদিন ধরে বন্ধ ছিল, এখন হঠাৎ করে কি হলো। এর কোনো উত্তর সেলিমের কাছে ছিল না। তবে সমস্যা হয়ে যায় ফেব্রি এবং আরিনদের শিডিউল নিয়ে। সেলিম এখানে নিজে ফেব্রির সাথে কথা বলার চেষ্টা করে, তবে ফেব্রি তার কথায় রাজি হয় না। তার মতে আগামী 3 মাস পর্যন্ত সে ব্যস্ত থাকবে, এখনই শুধুমাত্র তার কাছে সময় আছে। তখন সেলিম বলে যে তাহলে তারা যেন সেলিমের ওই গ্রামের বাড়িতে চলে আসে, যেখানে এতদিন যাবৎ তার আন্টি থাকতো। সেলিম বর্তমানে সেখানেই আছে, আর এই বাড়িটা নাকি অনেক সুন্দর। যেরকম থিমের ওয়েডিং ফটোশুট তারা করতে চাইছে সেরকমটিই হবে। এই কথা বলতে বলতেই ফোনটি ডিসকানেক্ট হয়ে যায়। ফেব্রি রাগের মাথায় বলতে থাকে যে সেলিমের অর্ডার মতো কিছুই হবে না। আর এরপর সে তাসিয়ার হাত স্পর্শ করে বলে তাসিয়া যদি চায় তাহলে সে যেতে পারে। তার এই অদ্ভুত ব্যবহার তাসিয়ার পাশাপাশি তাদের আরেক বন্ধু লিও লক্ষ্য করে। সবসময়ের মতো তাসিয়া তার এই ব্যাপারগুলোতে খুব একটা গুরুত্ব দেয় না। অন্যদিকে ওই রাতে আমরা সেলিমকে দেখতে পাই, যে কিনা একটা ছবির সামনে দাঁড়িয়ে কিছু প্রার্থনার নিয়ম করছিল। এমন সময় তার নাক থেকে ব্লিডিং আবারও শুরু হয়ে যায়। সে কয়েকটা আগরবাতি জ্বালিয়ে নেয় এবং তাই দিয়ে সে সামনে থাকা ছবির মানুষটির আত্মার শান্তির জন্য দোয়া করতে থাকে। তবে এর মাঝেও বারবার তার নাক থেকে ব্লিডিং হচ্ছিল। এমন সময় আচমকা আশেপাশের সব লাইটগুলো নিভে যায়। গল্পের এই পর্যায়ে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি একটি গেমের সাথে, যেটি গেমিং দুনিয়ার নতুন রাজা। এখানে আছে অ্যাভিয়েটর, ক্রেজি টাইম, মনোপলি, সুইট বোনাঞ্জা, কয়েন ফ্লিপ, স্লট এবং স্পোর্টসের লাইভ স্ট্রিম। মানে পুরো এক গেমিং জগৎ হাতের মধ্যে। ডিপোজিট উইথড্র নিয়ে চিন্তা নেই। বিকাশ নগদ রকেট 1 মিনিটেই শর্টসে 24/7 কাস্টমার সার্ভিস তো থাকছে। আমার প্রোমো কোড হন্ট ইউজ করে রেজিস্টার করলে পাবেন 100% ওয়েলকাম বোনাস, 2,20,000 টাকা পর্যন্ত, সাথে ফ্রি স্পিন এবং পুরো সপ্তাহ জুড়ে ক্যাশব্যাক। তাহলে আর দেরি কেন? খেলো, জিতো, রিপিট করো। খেলো স্মার্ট, জিতো আরো বেশি। তাহলে এখন মূল গল্পে ফিরে যাওয়া যাক। আমরা দেখতে পাই তাসিয়া ব্যাগপত্র গুছিয়ে ওই বাড়িতে এসেছে। হতে পারে সে সেলিমের কথায় সাড়া দিয়ে ওই বাড়িতে এসেছে। তবে বাড়ির সামনে আসতেই তার দরজা আপনা আপনি খুলে যায়। ভেতরে পড়েছিল এক অদ্ভুত দেখতে কফিন, আর তার ভেতরে ছিল সেলিম, যা দেখে তাসিয়া চিৎকার করে ওঠে। এরই সাথে তার ঘুম ভেঙে যায়। এই ভয়ানক স্বপ্ন দেখে তাসিয়া অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিল সেলিমকে নিয়ে। সে দেখতে পায় গত রাতে সেলিম তাকে মেসেজ করেছিল যে তার আন্টির দাফনের কাজ কমপ্লিট হয়েছে। প্রপার্টির কাগজপাতি ঠিক করতে সেলিমের আর কয়েকদিন সময় লাগবে, তাই সে ওই লোকেশনের অ্যাড্রেস তাসিয়াকে পাঠিয়ে রেখেছিল। এমনিতে সেখানে নেটওয়ার্কের সমস্যা আছে, এই ব্যাপারটাও সে তাসিয়াকে মেসেজে জানিয়েছিল। আর এই নো নেটওয়ার্কের জন্যই তাসিয়া বারবার কল করা সত্ত্বেও কল ঢোকে না। ফলে তাসিয়া আর কোনো কিছু চিন্তা না করে তখনই ব্যাগপত্র গোছাতে শুরু করে এবং ওই রাতেই পৌঁছে যায় সেলিমের পাঠানো ওই ঠিকানায়। বড় গেটের সামনে গিয়ে সে দরজায় নক করতে থাকে। দরজায় বারবার নক করা সত্ত্বেও কেউ দরজা খোলে না। দরজাটি এমনিতেই খোলা ছিল, তাই তো ভেতরে প্রবেশ করে তাসিয়া। ভেতরে একদম সবকিছু নিশ্চিত ছিল। তাসিয়ার অনেকটা ভয় লাগছিল,
তবুও সে দরজায় গিয়ে নক করতে থাকে এবং সেলিমকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে বাড়ির এই দরজাটিও খোলা। দরজাটি পুরোপুরি খুলে সে ভেতরে প্রবেশ করে। ভেতরে একটা গান বাজছিল। সেই সাথে সেলিমের আন্টির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সবকিছু সেখানে প্রস্তুত করা ছিল। সেখানটায় আসতেই তাসিয়া দেখতে পায় একটা প্রজাপতি উড়ে যাচ্ছে। তাদের ধর্ম মোতাবেক মনে করা হয় মানুষ মারা যাওয়ার পর প্রজাপতিতে পরিণত হয়। তো তাসিয়া প্রজাপতিটা দেখার পর সেখানে থাকা ছবিটি দেখে। এই বৃদ্ধাকেই সে ওই দিন বিয়ের অনুষ্ঠানে দেখেছিল। ফলে এটা দেখে তাসিয়া একদমই হতবাক হয়ে যায়, যদিও সে অনেকটা ভয়ও পাচ্ছিল। ভয়ে ভয়ে ভেতরে প্রবেশ করার সময় সে সিলিং দিয়ে পানি টপ টপ করে নিচে পড়তে দেখতে পায়। যে ব্যাপারে গুরুত্ব না দিয়ে সে সেখানে থাকা মিউজিক প্লেয়ারটার দিকে এগিয়ে যায়, যেটাতে এতক্ষণ যাবৎ গান বাজছিল। তখনই হঠাৎ করে পাশ থেকে শব্দ হয়ে ওঠে। মিউজিকটিও বন্ধ হয়ে যায়। আওয়াজ শুনে তাসিয়ার মনে হয় সেদিকে হয়তোবা সেলিম আছে, তাই সে সেদিকে এগোতে থাকে। পথে সে আরো কয়েকজনের আত্মার শান্তির জন্য মোমবাতি জ্বালানো দেখতে পায়। সে এবার ওই পুরো ঘরের অংশ থেকে বের হয়ে পেছনে থাকা আরেকটা ঘরের সামনে চলে আসে। তার সেখানে যেতে ভীষণ ভয় লাগছিল, তবে দরজার সামনে পৌঁছাতেই দরজাটি খুলে দেয় সেলিম। সেলিম এখানে তাসিয়াকে দেখে অবাক হয়ে যায়। তাসিয়া তাকে জড়িয়ে ধরে। সেলিমকে সুস্থ সবল দেখে সে যেন শান্তি ফিরে পেয়েছিল। সে এখানে সেলিমকে গত রাতের স্বপ্নের কথা খুলে বলে, যে সে এই বাড়িটি স্বপ্নে দেখেছিল। সেই সাথে কফিনের ভেতরে সে সেলিমকে দেখেছিল। সবটা শুনে সেলিম বলে আগামীকাল সকালে তাসিয়া তার সাথে যেন তাদের অ্যানসেস্টর অর্থাৎ গুরুজন যারা কিনা এই পৃথিবীতে নেই তাদের জন্য দোয়া করে। তার স্বপ্ন হয়তো বা একটা সাইন ছিল যে তাসিয়া এবং সেলিমের বিয়ের আগে তাদের আশীর্বাদ নেওয়াটা জরুরি। তাসিয়াও সেলিমের কথা মেনে নেয়। ওই রাতে আমরা এক অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করি। যে ঘরে সেলিম ছিল অর্থাৎ বাড়ির পেছনের ঘরটি, সেখানে লাল হলুদ ড্রেস পরা এক মহিলা দাঁড়িয়ে ছিল। এই মেয়েটি আর কেউ নয় বরং মিনা ছিল, যাকে আমরা বাড়িটির শুরুতে দেখেছিলাম। তার ছবির সামনে থাকা মোমবাতিগুলো আপনা আপনি জ্বলে ওঠে। এখানেই দাঁড়িয়ে গতদিন সেলিম আগরবাতি জ্বালাচ্ছিল। তাকে হয়তোবা তার আন্টি কল করে এইখানেই আগরবাতি জ্বালানোর কথা বলেছিল। কি রহস্য আছে সেটা তো আমরা আস্তে আস্তে জানতে পারবো। পরদিন সকালে সেলিমের কথা মতো তাসিয়া তার আন্টির ছবির সামনে কিছু আগরবাতি জ্বালিয়ে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে থাকে। তখনই পেছনে লাল রঙের পোশাক পরা ওই আত্মাকে দেখা যায়, যার উপস্থিতি অনুভব করতে পারে তাসিয়াও। তবে সে সেদিকে ঘুরে তাকাতেই সেখান থেকে ওই আত্মা চলে যায়। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে তাসিয়ার বন্ধুরা অর্থাৎ ফেব্রি এবং আরিনরা চলে আসে। তারা এখানে এই বাড়িতে প্রি ওয়েডিং ফটোশুট করতে চলেছিল। তাদের কাছেও বাড়িটা বেশ ক্রিপি লাগে, যদিও এই ব্যাপারে তারা সেলিমকে কিছুই বলে না। এরই মাঝে সেলিমের এক প্রতিবেশী আসে তাকে তার আন্টির প্রার্থনার সব জিনিসপত্র দিতে। সে এখানে সেলিমকে খুবই রহস্যজনকভাবে জিজ্ঞাসা করে যে সে এবং তার বন্ধুরা কি এই বাড়িতে রাত কাটাতে চলেছে। সেলিম হ্যাঁ বললে লোকটি বলে কোনো কিছু প্রয়োজন হলে সেলিম তাকে জানাতে পারে। একথা বলে লোকটি সেখান থেকে বেরিয়ে যায়। এখন ভেতরে এসে নাফি এবং ফেব্রি মিলে আশেপাশের সব জায়গার ছবি তুলছিল। তাদের কাছে এসে দাঁড়ায় সেলিম। ঠিক তখনই তার মাথায় রক্তের ফোঁটা পড়ে, যেটা দেখে সেলিম বেশ অবাক হয়। উপরে সিলিং এর দিকে তাকালে সে দেখতে পায় একটা প্রজাপতির আকার হয়ে পানি পড়ছে। পরক্ষণে তার হাতে লেগে থাকা রক্ত গায়েব হয়ে যায়। ফলে সেলিম মনে করে সে হয়তো বা ভুল দেখেছে। অন্যদিকে ওই সময় তাসিয়াকে দেখা যায়, যাকে রেডি করছিল আরিন। আরিন তাসিয়াকে গতদিন দেখা ওই স্বপ্নের কথা ভুলে যেতে বলে। এই সময় তাকে বেশি বেশি করে খুশি থাকা উচিত, তা না হলে ফটো সুন্দর হবে না। এখন ড্রেস এবং মেকআপ ফাইনাল হয়ে গেলেও আরিন বুঝতে পারছিল না তাসিয়ার চুলের কি লুক দিবে। পরের দিন ছিল তাদের ফটো। রাতের বেলা আরিন যখন পুরো ঘরে ঘুরে বেড়াচ্ছিল তখন সে একটা ফটো অ্যালবাম পায়। এই ফটো অ্যালবামের মধ্যে সে মিনার ছবি দেখতে পায়। এখানে তার এই ছবিতে তার একটা হেয়ার লুক আরিনের বেশ পছন্দ হয়।
সে ঠিক করে নেয় যে আগামীকাল সে তাসিয়াকে এই হেয়ার লুকই দিবে। সেই ছবি তুলে রাখে এবং ডিনারের সময় সবাইকে দেখায়। তখন তারা সেলিমের কাছে জানতে চায় যে এই মেয়েটি আসলে কে ছিল। উত্তরে সেলিম জানায় যে সে যদি ভুল না করে তাহলে হয়তো বা তার দাদার ছোট বোন, যে কিনা খুবই সুন্দরী এবং সেই সাথে অনেক ফেমাস গায়িকা ছিল। সে অনেক অল্প বয়সে মারা গিয়েছিল। সেলিম বলে তার গানের ডিস্ক এখানেই আছে, যেটা সে তখন গিয়ে একটা পুরনো প্লেয়ারে চালায়। গানটি চালু করা মাত্রই তাসিয়ার যেন কিছু একটা হয়ে যায়। সে চুপচাপ ওঠে এবং সেলিমের কাছে গিয়ে দাঁড়ায়। প্লেয়ারের কাছে দাঁড়িয়ে সে গানটি মুগ্ধ হয়ে শুনতে থাকে। সেলিম মনে করে গানটি হয়তোবা তার খুব পছন্দ হয়েছে। এখন ওই রাতে খাবার খাওয়া শেষ করে তাসিয়া থালা বাসন ধুচ্ছিল। এখানেও উপরে সিলিং দিয়ে পানি পড়ছিল। এরই মাঝে কিচেনে ফেব্রি আসে এবং তাসিয়ার কাছে এসে দাঁড়িয়ে ধূমপান করতে আরম্ভ করে। তার এইভাবে তাকিয়ে থাকা দেখে তাসিয়া বলে যে এইভাবে তাকিয়ে থেকে লাভ নেই, তাসিয়া তার জন্য মডেলিং এর কাজ করবে না। তখন ফেব্রি হেসে দিয়ে বলে সে এই কারণে তাসিয়াকে দেখবে না, তাসিয়াকে তো অনেক আগেই সেলিম নিয়ে নিয়েছে। তাসিয়া বুঝতে পারে না ফেব্রি কি বলতে চাইছে। এবার ফেব্রি ব্যাপারটা স্পষ্ট করে। সে বলে সে তাসিয়াকে পছন্দ করত। সে যদি নিজেকে এখন প্রমাণ করে তাহলে তাসিয়াকে তাকে আরেকবার সুযোগ দিবে। তাসিয়া তাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে না, সে তাকে পছন্দ করে না। এই কথা বলে সে চলে যাচ্ছিল, তবে ফেব্রি তাকে আটকায় এবং সামনে থাকা একটা অদ্ভুত দেওয়াল দেখিয়ে জিজ্ঞাসা করে এটা আসলে কি। তাসিয়া উত্তরে বলে হতে পারে সেলিমের পরিবারের শ্রমিককে। এ কথা বলে তাসিয়া ঘরে চলে যায় এবং আগামীকাল যে জামাটি পরে ফটোশুট করবে সেটা পরে দেখতে থাকে। তখনই সে লক্ষ্য করে জামা থেকে একটা সুতো উঠেছে, যেটা কাটার জন্য ছোট্ট একটা কাঁচি হাতে নিয়ে সে যখন আয়নার দিকে তাকায় তখন সে হতবাক হয়ে যায়। আয়নায় তাকে অন্য এক ঘরে দেখা যাচ্ছিল, যে ঘরে লাল কালারের একটা বিছানা ছিল। তবে বাস্তবে এই ঘরটি একদমই সেরকম ছিল না। ফলে তাসিয়া বুঝতে পারছিল না যে সে কি দেখেছে। এমন সময় আচমকা লাইট বন্ধ হয়ে যায়। পুরো বাড়িটি হয়ে পড়ে অন্ধকারাচ্ছন্ন। তাসিয়া অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল, তাই তো ফোনের আলো জ্বালিয়ে সে সেলিমকে খুঁজতে থাকে। ওই সময় আশেপাশের পরিবেশ বেশ অদ্ভুত হয়ে ওঠে। তাসিয়ার মনে হচ্ছিল সে অন্য কোথাও চলে এসেছে। এমন সময় নিজের সামনে সে ওই প্রেতাত্মাকে দেখতে পায়। ফলে সে ঘাবড়ে গিয়ে একটা ঘরে প্রবেশ করে দরজা আটকে দেয়। ওই ঘরেই রাখা ছিল মিনার ছবি, যে ছবিতে প্রেয়ার করা হয়। এমন সময় ওই ঘরের দরজা খুলে যায় এবং ভেতরে প্রবেশ করে ওই প্রেতাত্মা। ভয়ে তাসিয়া চোখ বন্ধ করে নেয়। তখনই সেখানে সেলিম চলে আসে। দেখা যায় তাসিয়া তো এতক্ষণ যাবৎ ওই রুমেই ছিল। এখানে তাসিয়া তার সব এক্সপিরিয়েন্সের ব্যাপারে সেলিমকে খুলে বলে। তখন সেলিম বলে এটা হতে পারে মিনার আত্মা। তার জানা মতে অবিবাহিত অবস্থায় মিনার মৃত্যু হয়েছিল বলেই তার আত্মা এখনো এই বাড়িতে ঘুরে বেড়ায়। সে এখানে তার আন্টির লিখে যাওয়া একটা কাগজ তাসিয়াকে দেখায়, যেখানে স্পষ্টভাবে লেখা ছিল যে প্রতি সন্ধ্যায় এই বংশেরই কারণ না কারণ মিনার ছবির সামনে আগরবাতি জ্বালাতে হবে, তা না হলে সেলিমের অসুস্থতা আবারও ফিরে আসবে। আর এই কারণেই আন্টির মৃত্যুর পর থেকেই সেলিমের নাক থেকে রক্ত পড়া শুরু হয়েছিল, কেননা এই বংশে একমাত্র এখন সেলিমই জীবিত। তাই তাকে এখানে প্রতি সন্ধ্যায় মিনার ছবির সামনে আগরবাতি জ্বালিয়ে তাকে সম্মান দিতে হবে এবং তার আত্মার শান্তির জন্য কামনা করতে হবে। ব্যাপারটা এবার তাসিয়ার কাছেও স্পষ্ট যে সেলিমের সাথে বিয়ে করতে হলে তাকে এখানেই থাকতে হবে। সেলিম তাকে বোঝাতে চাইছিল, তবে তার আগেই তাসিয়া এই ব্যাপারে রাজি হয়ে যায়। সে সেলিমের জন্য যে কোনো কিছু করতে রাজি ছিল। সে সেলিমকে প্রচন্ড ভালোবাসত, যা শুনে সেলিম অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন তাকে ফটোশুটের জন্য প্রস্তুত করা হচ্ছিল। অ্যারিন এখানে তাসিয়ার মন খারাপ দেখে তাকে বলে সে যদি চায় তাহলে আজকের ফটোশুট তারা বাদ দিতে পারে। তবে তাসিয়া বলে যে তার মন শীঘ্রই ভালো হয়ে যাবে। সেলিমও ততক্ষণে প্রস্তুত হয়ে যাচ্ছিল। তাসিয়া তার সাথে ঘরে চলে যায়। তখন সেখানে কিছু জিনিস রাখতে গিয়ে ড্রয়ারের ভিতরে একটা চুলের কাঁটা খুঁজে পায়। প্রজাপতির মতো দেখতে এই কাঁটাটা এরিনের কাছে বেশ সুন্দর লাগে, তাই সে এটা নিজের কাছে রেখে দেয়।
এখন ছবি তোলার আগে তারা সকলে যায় সেলিমের পারিবারিক শ্রমিকতে। সেখানে সকলকে শ্রদ্ধা জানিয়ে এরপর তাদের ফটোশুট শুরু হবে। তারা যখন ফটোশুটের জন্য যাচ্ছিল তখন আরিয়ান তাসিয়াকে ওই কাঁটাটি দেখায়, যেটা তাসিয়ার কাছেও বেশ সুন্দর লাগে। তাই আরিয়ান তাসিয়ার মাথার কাঁটাটি চেঞ্জ করে দেয়। আর এরপর তাদের দুজনে খুব সুন্দরভাবে ফটোশুট করা হয়। এক পর্যায়ে ফেব্রি সেখানে মিনার একটা ফটো দেখতে পায়। পুরোনো দিনের এই ফটোর স্টাইল তার পছন্দ হয় এবং সেলিমকে জিজ্ঞাসা করে এইভাবে তারা ছবি তুলতে চায় কিনা। সেলিম ওই কথায় রাজি হয়ে যায়, তবে তার মনে পড়ছিল না যে এই ছবিটি আদৌ এখানে ছিল কিনা। এখন তাসিয়া এবং সেলিমের একই রকম পুরোনো দিনের স্টাইলে ছবি তোলা হয়। এমন সময় ক্যামেরার ফ্ল্যাশ চোখে লাগার সাথে সাথে তাসিয়া ফ্ল্যাশব্যাকের কিছু দৃশ্য দেখতে শুরু করে, যেটা এই বাড়িতেই ঘটেছিল। কিছু আর্মি সেনা ভেতরে চলে আসে এবং এই বাড়িতে উপস্থিত সব বন্ধুবান্ধব মারতে শুরু করে, যেন এটা মিনার বিয়ের ঘটনা ছিল। কেননা বউ সেজে সেখানে মিনা চিৎকার করে ওঠে। তাসিয়া অনেক চেষ্টা করেছিল নিজেকে সামলাতে, তবে শেষমেশ সে অজ্ঞান হয়ে পড়ে। তাকে নিয়ে শুইয়ে দেওয়া হয়। ফেব্রি চাইছিল তাসিয়াকে হসপিটালে নিয়ে যেতে, তবে তাসিয়া এটা চাইছিল না। সে শুধুমাত্র রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে, এটাই সে বলেছিল সেলিমকে। সেলিম যখন এই ব্যাপারে ফেব্রিকে বলছিল তখনই সেলিমের নাক থেকে রক্ত পড়তে আরম্ভ করে। তাই সে ওয়াশরুমের বাহানা দিয়ে দ্রুত সেখান থেকে চলে যায়। ফেব্রি তখন এই সুযোগ নিয়ে তাসিয়ার কাছে গিয়ে বসে এবং তার মাথায় হাত বোলায়। ঘুমের ভিতর তাসিয়া তা বুঝতে পারে না। তার মনে হয় তার পাশে বসে আছে সেলিম। এই ব্যাপারটা সুযোগ পেলে ফেব্রি। অন্যদিকে নাফি ওই সময় বসে পড়ে আজকের ছবিগুলো নিয়ে কাজ করছিল। এরই মাঝে সে খুব অস্বাভাবিক কিছু লক্ষ্য করে এবং ফেব্রি আসলে সে ফেব্রিকে ওই ছবিগুলো দেখতে বলে দ্রুত ভেতরে চলে যায়। ফেব্রি দেখতে পায় ছবিগুলোতে সেলিম এবং তাসিয়ার পেছনে অন্য কোনো দুই প্রেতাত্মা ছিল। এই ব্যাপারটা নিয়ে নাফি অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল এবং অ্যারিনের সাথে কথা বলছিল, যে আওয়াজ শুনে ঘুমঘুমে যায় তাসিয়া। সে জানালা দিয়ে তাদেরকে কথা বলতে দেখে। এমন সময় সে মিনার ওই মিউজিকের আওয়াজ শুনতে পায় এবং সেদিকে এগিয়ে যায়। সেখানে যেতেই সে পেছন থেকে গুনগুনিয়ে গানের শব্দ শুনতে পায়। পিছে তাকাতেই সে ঘাবড়ে যায়, কেননা সেখানে দাঁড়িয়ে ছিল বউয়ের বেশে মিনার আত্মা, যে কিনা গান গাইতে গাইতে সামনের দিকে এগোতে থাকে এবং তার পিছু পিছু যেতে থাকে তাসিয়া। আত্মাটি হাঁটতে হাঁটতে পেছনের ওই ঘরে চলে যায়, যেখানে মিনার সাপ রাখা ছিল। তার পিছু পিছু তাসিয়াও এবার ওই ঘরে চলে যায়। ওই ঘরে গিয়ে সে মিনার ছবির সামনে গিয়ে দেখতে থাকে। এমন সময় সে দেওয়ালের পেছন থেকে কারোর কান্নার আওয়াজ শুনতে পায় এবং তার কাছে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করে। তখনই আচমকা দেওয়ালে ফাটল ধরে ওঠে, যা দেখে অনেক বেশি ঘাবড়ে যায় তাসিয়া। সেলিমকে বলায় সে ওই দেওয়ালটি ভাঙতে থাকে, দেওয়ালের পেছনে কি আছে তা দেখার জন্য। দেওয়ালটি ভাঙতেই তারা হতবাক হয়ে যায়, কেননা ভেতরে এত বছর ধরে রাখা ছিল মিনার লাশ, যার আশেপাশে অনেক ফুল রাখা ছিল। মিনাকে যে এতদিনে কখনো দাফন করাই হয়নি এই ব্যাপারটা সেলিমেরও জানা ছিল না। এই লাশের হাতে ছিল ছোট্ট একটা বক্স। সেলিম এখানে তার হাত থেকে কোনো মতে বক্সটি নিয়ে নেয় এবং দেখার চেষ্টা করে এর মধ্যে কি আছে। বক্সটি খুলতেই দেখা যায় এর ভেতরে ছিল দুটো ওয়েডিং রিং। ওই সময় তাসিয়ার কিছু একটা হয়ে যায় এবং সে ওই লাশের কাছে এগিয়ে গিয়ে মিনার নাম ধরে ডাকে। নাম ধরে ডাকতেই মিনার মুখ খুলে যায় এবং তার ভিতর থেকে বেরিয়ে আসে একটা প্রজাপতি এবং সেটা উড়ে যেতে দেখতে পায় তাসিয়া। এখন এই বাড়িতে কি হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আলোচনায় বসে তারা পাঁচজন, যেখানে আফরিন বলে যে মিনার লাশ যদি ওই দেওয়ালের পেছনে লুকানো থাকবে তাহলে তাদের পারিবারিক গোরস্থানে কাকে দাফন করা আছে। সেলিম জানায় যে সে নিজেও কোনো কিছুই জানে না, সে কিছুই বুঝতে পারছে না। সে শুধুমাত্র জানে প্রথা অনুযায়ী সে যদি মিনার ছবির সামনে আগরবাতি না জ্বালায় তাহলে তার অসুখ দিন দিন বাড়তে থাকবে। সে বলে আগামীকাল তারা রীতি অনুযায়ী মিনাকে প্রপারভাবে বাড়িয়ে দেবে আর এরপর তারা ফটোশুট করবে। তবে এই কথা শুনে নাফি রেগে গিয়ে বলে যে সে এখানে কাউকে দাফন করতে আসেনি,
সে নিজের কাজ করতে এসেছে, সে আজ রাতেই এখান থেকে চলে যাবে, এই ধরনের ভয়ানক পরিবেশে সে থাকবে না। যা শুনে তাসিয়া তাদের কাছে ক্ষমা চায় এবং বলে এই সমস্যাটা সেলিম এবং তারা তিনজন চাইলে চলে যেতে পারে। তবে অ্যারিন তখন তাকে আশ্বস্ত করে যে সে তাসিয়ার পাশে আছে, তাই তাসিয়া যেন চিন্তা না করে। নাফি এবং ফেব্রি চাইছিল আজ রাতেই লাশটিকে দাফন করতে, তবে রাতের বেলা দাফন করলে অমঙ্গল হয়। সেলিমের মুখে এরকম কথা শুনে নাফি রাগের মাথায় সেখান থেকে উঠে যায়। সে তখনই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছিল। এখানে ফেব্রি তাকে আটকানোর চেষ্টা করলে নাফি তাকে রেগে গিয়ে জিজ্ঞাসা করে সে কেন আটকাচ্ছে। ফেব্রি বলে যে তার তাসিয়াকে নিয়ে অনেক চিন্তা হচ্ছে। নাফি এবার রেগে গিয়ে বলে তাসিয়া অন্য কাউকে বিয়ে করছে, এখনো সে তার নাম জপা বন্ধ করছে না। তাই তো নাফি ফেব্রিকে পাগল বলে তখনই সেখান থেকে বেরিয়ে যায়। ফেব্রিও কি করবে তা বুঝতে পারছিল না। এদিকে ওই সময় আমরা মিনার লাশকে দেখতে পাই, যেখানে তার হাতের আঙুলগুলো নড়ে ওঠে। এর মানে মিনার লাশ জীবিত ছিল। পরদিন সকালে তাসিয়া সেলিমের শেখানো প্রথা অনুযায়ী সকল গুরুজনদের সামনে গিয়ে শ্রদ্ধা অর্পণ করছিল এবং পূজা করছিল। তবে এই সময় সে একদমই স্বাভাবিক ছিল না। সেই অস্বাভাবিক অবস্থাতেই এক স্থানে গিয়ে হাঁটু ধরে বসে, আর এরপর আগরবাতিগুলো সাইডে রেখে দেয় এবং এরপর গুনগুনিয়ে মিনা এই গান গাইতে থাকে। তখনই অরুণ সেখানে আসে এবং চিৎকার করে ওঠে। যে চিৎকার শুনে তাসিয়া হুশ করে তার পাশে মিনার লাশ রয়েছে এবং লাশের হাতেই মূলত তাসিয়া ওই আগরবাতিগুলো ধরিয়ে দিয়েছিল। ফলে তারা আর এক মুহূর্ত দেরি করে না। তারা তখনই ওই গোরস্থানে থাকা মিনার কবরটি খুঁড়তে থাকে। খুঁড়তে খুঁড়তে এর ভেতরে একটা কফিন পাওয়া যায়, যে কফিনের ভেতরটা খালি ছিল। এর মানে এই কবরে কোনো লাশই ছিল না। ওই কফিনের ভেতরে দিয়ে দেওয়া হয় মিনাকে, সেই সাথে তার হাতে মিনার ওই বক্সটিও দিয়ে দেওয়া হয়। এখন দাফন শেষে আরিন গোসল করে আসে। গোসল করে বের হতেই সে নিজের সামনে একটা সুন্দর ফুলের গাছ দেখতে পায়। পুরো বাড়িতে এরকম ফুলের গাছ, সেই সাথে গাছপালায় ভরে গিয়েছিল, যেমনটি এর আগে সে দেখেনি। ফলে আরিন একটু অবাক হয়। এরই মাঝে সে গুনগুনিয়ে তাসিয়ার কণ্ঠে গান শুনতে পায় এবং ঘরের দিকে এগিয়ে যেতেই দেখতে পায় তাসিয়া এখনো মিনার ঘরে মিনার ছবির সামনে দাঁড়িয়ে আছে, যেখানে খুবই ভয়ানক একটা হাসি রয়েছে তার মুখে। এখানে অ্যারিন বারবার তাকে ডেকে তার হুঁশ ফেরানোর চেষ্টা করে, তবে তাসিয়া তার কথার কোনো রকম সাড়া দেয় না এবং সেখান থেকে বেরিয়ে চলে যায়। ফলে তাসিয়াকে নিয়ে অ্যারিন অনেকটা চিন্তিত হয়ে পড়েছিল। তখনই সে সেখানে আগরবাতিতে লেখা এই গ্রামের মন্দিরের ঠিকানা নেয় এবং সেখানে পৌঁছে যায়। সেখানে কন নামক একজন লোকের সাথে তার পরিচয় হয়, যাকে সবটা খুলে বললে কন বলে সে বুঝতে পারছে ওই বাড়িতে কোনো শক্তি রয়েছে, আর এই শক্তি দুঃখ থেকে উৎপন্ন হয়েছে। সেলিম এবং তাসিয়ার অবস্থা তার জন্য একেবারেই নতুন। সে এর আগে এরকম করে কেস হ্যান্ডেল করেনি, তবে সে জানে তাদের পূর্বপুরুষরা এই ধরনের কেস কিভাবে হ্যান্ডেল করত, একটা বিশেষ রিচুয়ালের মাধ্যমে। সে এরিনের কথায় প্রথমবারের মতো এই রিচুয়ালটি করার চেষ্টা করবে বলে জানায়। এদিকে ওই সময় আমরা তাসিয়াকে দেখতে পাই, যে কিনা পাথর মূর্তি হয়ে বসেছিল। তার পাশে বসেছিল ফেব্রি। ফেব্রি এখানে সরাসরি তাসিয়াকে বলে তার সাথে এখান থেকে চলে যেতে এবং সেলিমকে ছেড়ে দিতে। তাসিয়া তার উপর রেগে যায় এবং স্পষ্টভাবে জানিয়ে দেয় যে সে সেলিমের সাথেই থাকতে চায়। ফেব্রি বলে সবটা জানার পরও সে সেলিমের সাথে থাকতে চায়, যে ছেলে তার কাছ থেকে তার পরিবারের ইতিহাস লুকিয়েছে, যে ছেলে তাকে ধোঁকা দিয়েছে, সে তার সাথে কেন থাকবে? সেলিমের পরিবারের যে অবস্থা তাতে সে নিজেই বাঁচবে না। এ কথার প্রতি উত্তরে তাসিয়া বলে যে পরিবারের জন্য যদি সেলিমকে মরে যেতে হয় তাহলে তার সাথে তাসিয়াও মারা যাবে, তবুও সে সেলিমকে ছেড়ে যাবে না। তাদের এই কথা সেলিম শুনতে পায়। ওই সময় সেলিমের চোখ থেকে পানি চলে আসে, সেই সাথে তার নাক থেকে রক্ত বের হতে শুরু হয়। সেলিমের অনেক বেশি কষ্ট হচ্ছিল তাসিয়াকে নিয়ে। এদিকে ফেব্রি এখানে জোর করে তাসিয়ার কাছাকাছি আসার চেষ্টা করে, ফলে তাসিয়া অনেক বেশি রেগে যায় এবং তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেই সাথে জানিয়ে দেয় যে ফেব্রি কখনো চাইলেও সেলিমের জায়গা নিতে পারবে না।
সেদিন সন্ধ্যায় সেলিম মিনার কবরের সামনে আগরবাতি জ্বালিয়ে পূজা করছিল। তখনই সেখানে চলে আসে তাসিয়া। এবার সেলিম নিজেকে শক্ত করে তাসিয়াকে বলে যে তার এখানে থেকে সেলিমের সাথে নিজের জীবন নষ্ট করার কোনো মানে হয় না। তারা এখনো বিয়ে করেনি, তারা এখনো একই সুতোয় বাঁধা না। তাসিয়া যেন চলে যায় এবং ফেব্রির সাথে নতুন করে জীবন শুরু করে। কথা শুনে তাসিয়া এবার অনেক বেশি রেগে যায়। সে বলে সে কখনোই সেলিমকে বাদে আর কাউকে নিজের জীবনে কল্পনা পর্যন্ত করেনি। সে সেলিমকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না। এছাড়া সে এটাও চায় না যে সেলিম তার সাথে শহরে গিয়ে থাকুক এবং মারা যাক। সে সেলিমের সাথে যে কোনো জায়গায় থাকতে প্রস্তুত। কথা বলে সেলিমের উপর চিৎকার চেঁচামেচি করে সে সেখান থেকে ঘরে চলে আসে। ঘরে আয়নার সামনে বসে তাসিয়া কাঁদছে। তখনই তার চোখ পড়ে চুলের ওই কাঁটার দিকে, যেটা সে হাতে তুলে নিতেই সেখানে একটা প্রজাপতি চলে আসে। তাসিয়া দেখতে পায় সেখানে ফুল বেছানো একটা রাস্তা তৈরি হয়েছে। এটা সেই ফুল ছিল যেটা আমরা মিনার লাশের উপরে দেখেছিলাম। এই ফুলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে তাসিয়া একটা অদ্ভুত ঘরে চলে আসে, যে ঘরের ভিতরে দুটো বড় বউ সাজানো পুতুল দাঁড়ানো ছিল। সেই সাথে ছিল পেছনে কাপড়ে ঢাকা একটা ছবি। কাপড় সরাতেই সে দেখতে পায় সেখানে মিনা এবং ভানুর ছবি রয়েছে, যেখানে ভানু দেখতে একদমই সেলিমের মতো ছিল। ফলে তাসিয়া অনেকটা ঘাবড়ে যায় এবং দ্রুত ঘরের ভিতরে এসে দরজা আটকে দেয়। পেছনে ঘুরতেই সে হতবাক হয়ে যায়। সে এমন একটা ঘরে এসেছিল যে ঘরটি বিয়ের নববধূ এবং বরের জন্য সাজানো ছিল। সে এইসবের কিছুই বুঝতে পারছিল না। এমন সময় পেছন থেকে আওয়াজ হয়। পিছে ঘুরে তাকাতেই সে দেখতে পায় উল্টোভাবে সিলিংয়ের সাথে হেঁটে আসছে মিনা। তাসিয়া ভয়ে পড়ে যায়। তখনই মিনার হাত থেকে এক ফোঁটা রক্ত এসে পড়ে তাসিয়ার চোখে। সাথে সাথে সে পৌঁছে যায় অতীতে, অর্থাৎ 1943 সালে। কয়েকদিন পরই ভানু এবং মিনার বিয়ে হওয়ার কথা ছিল। তাই তো ভানু এইখানে নিজের তরফ থেকে ছোট্ট একটা গিফট তার জন্য বানিয়ে নিয়ে এসেছিল। আর এই গিফট ছিল ওই প্রজাপতি কাঁটাটা। এটা মিনাকে দেওয়ার সময় ভানু বলে যে সে এটা নিজ হাতে বানিয়েছে। সে চায় পরবর্তী জন্মে তারা দুজন যেন প্রজাপতি হয়ে আকাশে একসাথে ঘুরে বেড়াতে পারে। মিনা এই কথা শুনে ইমোশনাল হয়ে পড়ে। ভানু তখন তার মাথায় এই কাঁটা গুঁজে দেয়। এরপরই দৃশ্য পরিবর্তিত হয় এবং তাদের বিয়ের দিনের দৃশ্য দেখা যায়। আচমকায় তাদের বিয়েতে সৈন্যরা চলে আসে। মূলত এটা ওই সময়ের গল্প যখন ইন্দোনেশিয়া স্বাধীন ছিল না। আর এই কারণেই সেখানে উপস্থিত একে একে সকলকে মেরে ফেলছিল ওই সৈন্যরা। ভানু নিজেও ফ্রিডম ফাইটার ছিল। সে কোনো মতে তাসিয়া এবং তার মাকে একটা ঘরে লুকাতে পারলেও নিজে লুকাতে পারে না। তার আগেই ধরা পড়ে যায়। শেষ নিঃশ্বাস পর্যন্ত সে নিজের মাতৃভূমির জন্যই লড়াই করতে থাকে। আর এরপর তাকে খুবই নৃশংসভাবে মিনার সামনেই গুলি করে মেরে ফেলা হয়। মিনার এই কষ্ট যেন তাসিয়া অনুভব করতে পারছিল। সেও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, ঠিক মিনার মতো করে। বিয়ের দিনই ভালোবাসার মানুষটিকে হারিয়ে মিনা অনেক বেশি ভেঙে পড়েছিল। সেই বিছানায় বসে ওই প্রজাপতি কাঁটাটা হাতে নিয়ে গান গাইছিল এবং কাঁদছিল। এভাবেই কাঁদতে কাঁদতে সে এক পর্যায়ে ওই প্রজাপতি কাঁটাকে নিজের নিজেকে শেষ করে দেয়। তখনই ওই ঘরে তার মা চলে আসে এবং তার লাশ দেখে কাঁদতে আরম্ভ করে। এই কষ্ট যেন তাসিয়াও সহ্য করতে পারছিল না। কাঁদতে কাঁদতে তারও যেন কিছু একটা হয়ে যায়। সে মিনার মতো করেই ওই গান গাইতে আরম্ভ করে এবং তার হাতে থাকা কাঁটাটি দিয়ে সে নিজের গলায় আঘাত করতে যাবেই এমন সময় সেলিম সেখানে চলে আসে এবং তার হুঁশ ফিরিয়ে আনে। হুঁশ ফিরতেই তাসিয়া অঝরে কাঁদতে থাকে, যেন সে মিনার প্রত্যেক কষ্ট অনুভব করতে পারছিল। এই দুঃখ তাকে ঘিরে ধরেছিল। সে এখানে সেলিমের কাছে জানতে চায় মৃত্যুর সময় মিনা যে গানটি গেয়েছিল ওই গানের মানে কি। সেলিম এখানে তাকে বলে যে ওই গানের মানে হলো দুটো বাটারফ্লাই, যারা কিনা আকাশে মুক্তভাবে ওড়ে এবং সবসময় একসাথেই থাকে। একটার পিছু পিছু আরেকটাও সেখানেই যেতে চায়, তার কাছে। ফলে তাসিয়া বুঝতে পারে মিনা তার অপূর্ণ ইচ্ছা পূরণ করতে চায়। তার আত্মা এখনো ভানুকে খুঁজছে, সে ভানুকে পেতে চায়।
এখন এই পুরো ঘটনাটি তাসিয়া খুলে বলছিল ফেব্রিকে। তবে ফেব্রিক তো মনে হচ্ছিল এই সব কিছু সেলিমের কোনো চাল। মিনার লাশ কবরে দেওয়ার পর সে আবার কোন পরিকল্পনা করছে, এই প্রশ্ন করতেই সেখানে এসে পৌঁছায় অ্যারিন। অ্যারিন সাথে করে নিয়ে এসেছিল কনকে। কন এখানে এসে ওই রিচুয়ালের ব্যাপারে সকলকে জানায়। এই রিচুয়ালের জন্য প্রয়োজনীয় সবকিছু তারা নিয়ে এসেছিল। মূলত মিনার আত্মার হাত থেকে রক্ষা পেতে এবং তাকে মুক্তি দিতে তার আত্মাকে বিয়ে দিতে হবে। আর এটা করার দুটো উপায় আছে। প্রথমত, আত্মার সাথে আত্মার বিয়ে দেওয়া। এই দুই আত্মাকে অবশ্যই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে হবে। দ্বিতীয় উপায়টি হলো একজন মানুষের সাথে ওই আত্মাকে বিয়ে দেওয়া। একথা শুনে ফেব্রি হেসে বলে যে কে এই কথায় রাজি হবে। তখন কন বলে যে পুরোনো দিনে অনেকেই এই কথায় রাজি হতো, সম্পত্তির লোভে। দেখা গেল বাবা মার একমাত্র ছেলে বিয়ের আগেই মারা গিয়েছে। তাহলে ওই পরিস্থিতিতে তার আত্মার সাথে যে মেয়ে বিয়ে করত তার নামে চলে আসতো সব সম্পদ। আর এরপর ওই মেয়ে চাইলে অন্য কাউকে বিয়ে করতে পারত। এখন তারা সবকিছু নিজেরা মিলে রিচুয়ালের জন্য রেডি করতে থাকে, যে ব্যাপারে একদমই আগ্রহ ছিল না ফেব্রি। সে উল্টে সবকিছুতে বিরক্ত হচ্ছিল। এখন রিচুয়াল শুরু করা হয়। সামনে দুটো চেয়ারে দুটো পুতুল রাখা ছিল। এই পুতুল দুটোর সাহায্যে ভানু এবং মিনার আত্মাকে এখানে ডেকে আনা হবে। রিচুয়ালের মাঝে ফিসফিসানি আওয়াজ শোনা যায় এবং এক পর্যায়ে দুটো পুতুলের চোখ থেকেই রক্ত পড়তে আরম্ভ করে। মোমবাতিগুলো নিভে যায় এবং উপরের ছাদে ফাটল ধরে। ফাটল ধরতেই তারা অবাক হয়ে যায়। তাসিয়া এই ব্যাপারে জিজ্ঞাসা করলে কোন বলে যে মিনার আত্মা তো এখানে চলে এসেছে, তবে ভানুর আত্মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এর জন্য তাদেরকে জানতে হবে ভানুকে কোথায় কবর দেওয়া হয়েছিল। তাসিয়া বলে জাপানিজ সৈন্যরা ভানুর বডিকে কোথাও একটা ফেলে দিয়েছিল, তাই তার লাশ খুঁজে পাওয়া সম্ভব না। ফলে কন বুঝতে পারে যে ভানুর আত্মাকে কেন তারা খুঁজে পাচ্ছে না, বা এতদিনে মিনার আত্মাও বা কেন ভানুর আত্মাকে খুঁজে পায়নি, কেননা তাকে কখনোই প্রপার বারিয়াল দেওয়াই হয়নি। ফলে তাকে খুঁজে পাওয়ার জন্য এখন তার কোনো একটা জিনিসের প্রয়োজন। তাসিয়া জিজ্ঞাসা করে তার ওয়েডিং রিং হলে চলবে কিনা। কন এতে হ্যাঁ বলে এবং সেই সাথে এক ভয়ানক রিচুয়ালের ব্যাপারে বলে। তাদের মধ্যে থেকে কাউকে একটা রিচুয়ালের মাধ্যমে আত্মাদের দুনিয়াতে যেতে হবে এবং সেখান থেকে ভানুর আত্মাকে খুঁজে আনতে হবে। একথাই শোনা মাত্রই তাসিয়া বলে ওঠে সে যাবে। সেলিম এবং অ্যারিন কিছুতেই তাকে যেতে দিতে চাইছিল না। তারা দুজন তর্ক করতে থাকে যে তারা দুজনে কেউ একজন যাবে। তখন তাসিয়া জিজ্ঞাসা করে যে তারা কেউ কি জানে ভানু কেমন দেখতে ছিল। এই প্রশ্ন শুনে তারা চুপ হয়ে যায়, কেননা তাদের মধ্য থেকে শুধুমাত্র তাসিয়াই অতীতে ভানুকে দেখেছে। আর এই কারণে ঠিক করা হয় যে তাসিয়াই যাবে আত্মাদের দুনিয়াতে। সেলিম তাকে নিয়ে প্রচন্ড চিন্তিত ছিল, তবে তাসিয়া তাকে বুঝে। একদিকে তাসিয়া যখন আত্মাদের দুনিয়াতে যাবে তখন অন্য তিনজনেরও কাজ থাকবে। আরিনকে দায়িত্ব দেওয়া হয় তার নিজের ভাষায় সেলিমের অ্যানসেস্টার অর্থাৎ পূর্বপুরুষদের জন্য আগরবাতি জ্বালিয়ে তাদের পূজা করতে এবং তাদের কাছে সাহায্য চাইতে, যাতে করে এই রিচুয়াল তারা সঠিকভাবে সম্পন্ন করতে পারে। ওই সময়ে সেলিম এবং ফেব্রি মিনাকে যেখানে দাফন করা হয়েছে সেই জায়গাটা খুলবে এবং সেখান থেকে মিনার লাশ সহ ওই ওয়েডিং রিংও নিয়ে আসবে। এই দুটো জিনিসই অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই বিয়ের জন্য। তারা সকলে যে যার কাজ করছিল। অন্যদিকে কন তাসিয়াকে বোঝাচ্ছিল যে কিভাবে সে আত্মাদের দুনিয়াতে ভানুর দেখা পাবে। তার মনে রাখতে হবে তার নাম ওই আত্মাদের দুনিয়াতে কেউ জানে না, তাই কেউ যদি তার নাম ধরে রাখে তাহলে সে যেন পিছে ঘুরে না তাকায়। সেদিকে গুরুত্ব না দিয়ে সে যেন ভানুকে ডাকতে থাকে এবং তাকে খুঁজে পাওয়া মাত্রই এক হাতে ভানুর হাতে স্পর্শ করে অন্য হাতে কাগজটি পুড়িয়ে ফেলতে হবে। আর এর ফলে তাসিয়া ভানুর আত্মাকে নিয়ে এই দুনিয়াতে ফিরে আসতে পারবে। এখন একদিকে রিচুয়াল শুরু হয়ে যায়, অন্যদিকে সেলিম এবং ফেব্রি ওই মাটিটা খুঁজে কফিন পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ওই সময় তারা একটু রেস্ট নিচ্ছিল। যখন ফেব্রি বলে সে এটা শুধুমাত্র তাসিয়ার জন্যই করছে। সেলিম বলে সে সবটা জানে, সে তাদের কথা শুনে ফেলেছিল। ফেব্রি যেন তাসিয়া এবং সেলিমের থেকে দূরে থাকে। এই কথা শুনে এবার ফেব্রির মাথা খারাপ হয়ে যায়।
এবং সে সেলিমের অগোচরে এসে তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। অন্যদিকে এরই মাঝে আত্মাদের দুনিয়াতে পৌঁছে গিয়েছিল তাসিয়া। সেখানে ভয়ানক এক আত্মাকে দেখে অনেক বেশি ঘাবড়ে যায় তাসিয়া এবং বুঝতে পারে সে আত্মাদের দুনিয়াতে পৌঁছে গিয়েছে, যেখানে আশেপাশে অনেকগুলো অতৃপ্ত আত্মা ছিল। এর মধ্যে থেকে কয়েকটা আত্মা তার নাম ধরে ডাকছিল। সে বুঝতে পারে এই আত্মার ধারে কাছেও যাওয়া যাবে না। সে অনেক বেশি ভয় পাচ্ছিল এবং ভানুকে সজোরে ডাকছিল। অন্যদিকে অ্যারিনের কাছে ফেব্রি আসে এবং তাকে মিথ্যা বলে। সে বলে এই সকল পূজা টুজা বন্ধ করবে। সেলিম অলরেডি তাদেরকে বিপদে ফেলে রেখে পালিয়ে গিয়েছে। তাই ভাবনা যেন তৈরি হয়ে যায়, ফেব্রি যাচ্ছে তাসিয়াকে নিয়ে। তারা তিনজন বেরিয়ে পড়ে। ফেব্রির কথা অ্যারিনের বিশ্বাস হয় না, তাই সে ওই গোরস্থানে চলে যায় এবং সেখানে অজ্ঞান অবস্থায় সেলিমকে দেখতে পায় এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে আত্মাদের জগতে তাসিয়া নিজের সামনে একটা কফিন দেখতে পায়, যে কফিনের ভেতরে ছিল সেলিম। সে এখানে তাসিয়ার নাম ধরে ডাকতেই তাসিয়া বুঝতে পারে যে এটা ওই আত্মাদের চাল। তাই সে এই ব্যাপারে গুরুত্ব না দিয়ে ভানুকে ডাকতে আরম্ভ করে। এদিকে আসল দুনিয়াতে ওই সময় ওই রিচুয়াল রুমে পৌঁছে গিয়েছিল ফেব্রি। সে কনকে গিয়ে বলে যে সে তাসিয়াকে নিয়ে যেতে চায়, তবে কন এতে রাজি না হলে সে কনকে আঘাত করে। কন এই আঘাতে গুরুতর আহত হয়ে নিচে পড়ে যায়। ফেব্রি তাসিয়ার হুঁশ ফেরানোর চেষ্টা করছিল, এমন সময় আহত সেলিম সেখানে চলে আসে এবং ফেব্রির মাথায় আঘাত করে তাকেই অজ্ঞান করে ফেলে। তবে সেলিমের ডাকেও তাসিয়ার হুঁশ ফেরে না। সে তখনও আত্মাদের দুনিয়াতে ছিল। তার সামনে ছিল মিনার কফিন। সেখানে আসা মাত্রই পেছনে থাকা সব আত্মারা গায়েব হয়ে যায়। তাসিয়া সেখানেই বসে মিনার ওই গান গাইতে থাকে। মিনার ওই গান শুনে তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করে ভানুর আত্মা, যাকে দেখে তাসিয়া অনেক খুশি হয়ে যায় এবং তার কাছে গিয়ে তার সামনে ওই কাগজটিতে আগুন ধরিয়ে দেয়। ভানুর আত্মাও বুঝতে পারে তাসিয়া তাকে নিতে এসেছে। কাগজটি পুড়ে যাওয়া মাত্রই তাসিয়া আসল দুনিয়াতে ফিরে আসে। জ্ঞান ফেরা মাত্রই সে কনের লাশ দেখে হতবাক হয়ে যায়। সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল যে কনের অবস্থা এমন হলো কি করে। তখনই সে রক্তের ছাপ দেখতে পায়। দেখে মনে হচ্ছিল কেউ যেন কাউকে আঘাত করে এখান থেকে টেনে নিয়ে গিয়েছে। যেটার পিছু করতে করতে সে চলে আসে ওই রিচুয়ালের জায়গায়, যেখানে সে দেখতে পায় সেলিম ফেব্রিকে ভানুর চেয়ারে বসিয়ে দিয়েছে। সে মূলত ফেব্রিকে মিনার সাথে বিয়ে দিতে চাইছিল, যেটা বোঝার পর আটকানোর চেষ্টা করে তাসিয়া। তার মতে মিনা ভানুকে বিয়ে করতে চাইছিল, আর এর জন্য সে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। তাহলে সে কেন এত বছর পর তাকে অন্য কারোর সাথে বিয়ে দিবে? তবে সেলিমও তার জায়গায় ঠিক ছিল, কেননা আত্মাদের বিয়ে দেওয়ার যে রিচুয়াল সেই ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। কনও বেঁচে নেই এই রিচুয়াল সম্পন্ন করার জন্য। আর এই মুহূর্তে একজন মানুষ হলে, সেই সাথে একটা লাশ হলে তারা ঠিকঠাকভাবে বিয়েটা দিতে পারবে। এছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা আছে বলেও তার মনে হচ্ছিল না। তবে এটা তাসিয়া কিছুতেই চাইছিল না। তার মতে এতে করে মিনার প্রতি অন্যায় করা হবে। সেলিম বুঝতে পারছিল না যে সে তাসিয়াকে কিভাবে বোঝাবে। ওই সময় তাসিয়া উপরে একটা প্রজাপতিকে দেখতে পায়, যেটা সিলিং এর সাথে উড়ে বেড়াচ্ছিল। প্রজাপতিটি দেখা মাত্রই তাসিয়া যেন কিছু একটা হয়ে যায়। ওই সময় ফেব্রিরও জ্ঞান ফিরে আসে, যে ব্যাপারে লক্ষ্য করে না সেলিম। আর এই সুযোগ নিয়ে ফেব্রি পেছন থেকে চেয়ার দিয়ে তার উপর আঘাত করে। এরপর সে সেলিমকে মেরে ফেলার চেষ্টা পর্যন্ত করতে থাকে। তখনই আচমকা বাড়ির সব লাইট বন্ধ হয়ে যায়। কারোর একটা চিৎকারের আওয়াজ শোনা যায়। ফেব্রি অনেকটা ঘাবড়ে গিয়েছিল। সে সেখানে থাকা একটা মোমবাতি তুলে নেয় এবং ওই ঘর থেকে বেরিয়ে আসে। তখনই সে যা দেখে তাতে হতবাক হয়ে যায় সে। সিলিং এর সাথে উল্টো হয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে আসছিল তাসিয়া। সে ফেব্রিকে ধন্যবাদ জানায়, যা শুনে ফেব্রি হতবাক হয়ে যায়, সেই সাথে অনেক বেশি ভয়ও পেয়ে যায়। তখনই তার পেছনে দাঁড়িয়ে ছিল সেলিম। সেলিমও স্বাভাবিক ছিল না। সে এখানে ফেব্রির কাছে তার বিয়ের আংটি চায়। আমরা বুঝতে পারি সেলিমের ভেতরে প্রবেশ করেছে ভানুর আত্মা, কেননা ভানুর আংটি সেলিম ফেব্রির হাতে পরিয়ে দিয়েছিল যখন ফেব্রি অজ্ঞান ছিল।
আর এরই সাথে চারিদিক অন্ধকার হয়ে যায়। কিছু সময় পর আরিন যখন পুলিশ নিয়ে সেখানে আসে, তখন সে দেখতে পায় ফেব্রি মরে পড়ে আছে। সেই সাথে সেখানে কোথাও তাসিয়া এবং সেলিম নেই, বরং শুধুমাত্র আছে দুটো প্রজাপতি, যারা কিনা একসাথে উড়ে বেড়াচ্ছে। অন্যদিকে ওই সময় একটা নির্জন অন্ধকার রাস্তায় আমরা তাসিয়া এবং সেলিমকে দেখতে পাই, যাদের শরীরে এখন তারা নিজেরা ছিল না, বরং তাসিয়ার শরীরে ছিল মিনা এবং সেলিমের শরীরে ছিল ভানু। তাসিয়ার মাথায় ছিল ভানুর দেওয়া ওই কাটা পড়া। আর এভাবেই গুনগুন করে গান গাইতে গাইতে তারা দুজন সামনে এগিয়ে যায়। এত বছর পর এসে তারা দুজন ফাইনালি এক হয়ে যায়। আর এরই সাথে স্টোরিটি শেষ হয়ে যায়। গল্পের শেষটা অনেক কনফিউজিং হলেও আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি মনে হয়, এই গল্পটা কি হ্যাপি এন্ডিং দিয়ে শেষ হয়েছে নাকি স্যাড এন্ডিং? ভানু এবং মিনার মিলন দেখে আপনারা খুশি হয়েছেন নাকি সেলিম এবং তাসিয়ার জন্য দুঃখী হয়েছেন? এই ইন্দোনেশিয়ান গল্পটি একটু ভিন্নধর্মী ছিল, তাই ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। এছাড়া সকল ভিডিওর আপডেট পেতে এখনই জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।